হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল কোচিং সেন্টার। আমি উদয়গিরি মন্ডল আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করার জন্য। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনার স্বচ্ছ একটি ধারণা তৈরি হবে। তো যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে একটি ক্লিক করবেন যাতে আমার তৈরি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে গিয়ে সবথেকে আগে পৌঁছয় এবং আপনি আপডেট থাকতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই যে বিষয়টি বলবো তা হলো পার্ট অফ স্পিচ কথাটির অর্থ কী। তো পার্ট অফ স্পিচ এই কথাটিকে যদি আমরা ভাঙি তাহলেই আমরা পার্ট অফ স্পিচ কথাটির অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারব। তো পার্ট অফ স্পিচ কথাটিকে যদি ভাঙা যায় তাহলে আমরা পাচ্ছি কি, পার্ট অর্থাৎ অংশ, অফ মিন্স এর, স্পিচ কথার অর্থ হচ্ছে বক্তব্য। অর্থাৎ আমাদের স্পিচ বা বক্তব্যের একটি অংশ যেগুলি একটি বাক্যে ভিন্ন ভিন্ন কাজ করে সেইগুলিকে একত্রে আমরা পার্ট অফ স্পিচ বলে থাকি। তাহলে যদি আমরা ডেফিনেশন দিই পার্ট অফ স্পিচের তাহলে আমরা এটা বলবো দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর নোন অ্যাজ পার্ট অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে বলা হচ্ছে কি, পার্ট অফ স্পিচ। এই বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলি সেন্টেন্সের একটি অংশ, তাই এই অংশগুলোকে বলা হচ্ছে কি, পার্ট অফ স্পিচ। এবং বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার শব্দগুলি তাদের কাজ অনুসারে 8টি ভাগে বিভক্ত। ভালো করে পয়েন্ট আউট করুন যে বাক্যে ব্যবহৃত শব্দগুলি তাদের কাজ অনুসারে 8টি ভাগে বিভক্ত। কি কি সেই 8টি ভাগ? সেই 8টি ভাগ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে দিজ আর দ্য 8 টাইপস অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এবং পার্ট অফ স্পিচগুলো সম্পর্কে আপনাদের প্রত্যেকের একটা স্বচ্ছ ধারণা থাকা খুব প্রয়োজনীয়। এবং এই পার্ট অফ স্পিচ চ্যাপ্টারটি অনেক বৃহৎ, তার যে এরিয়া সেই ক্ষেত্রটা অনেক বড়। পার্ট অফ স্পিচ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেব, কিন্তু আজকে আমি যে আলোচনাটা আপনাদের সামনে করতে চলেছি সেটি টোটাল 8টা পার্ট অফ স্পিচের যে বেসিক কনসেপশন, বেসিক যে ধারণা, সেই ধারণাগুলো আমি আজকে আপনাদেরকে দেব। পার্ট অফ স্পিচের প্রথম যে ভাগ অর্থাৎ নাউন। এই নাউন কাকে বলে? নাউন সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা যায় নাউন কাকে বলা হয় তাহলে আপনারা অনেকেই বলবেন যে নাউন হলো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। বিভিন্ন গ্রামার বইয়ে আপনারা বিভিন্ন রকম ডেফিনেশন পেতে পারেন, সেখানে বস্তুর নাম, স্থানের নাম এরকমভাবে আলাদা আলাদাভাবে বলা থাকে। কিন্তু সিম্পলি যদি আপনি বলতে চান যে নাউন জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ নাউন, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনি একটাই কথা বলবেন, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আমি কোনো ভ্যারিয়েশনে যাচ্ছি না, ব্যক্তির নাম নাকি বস্তুর নাম নাকি স্থানের নাম, এই ভ্যারিয়েশন নয়। তাহলে নাউন হলো নামবাচক পদ। তো এই নাউনগুলোকে আবার 5টি ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণগুলি একটু দেখুন। উদাহরণগুলো দেখলেই আপনি ক্লিয়ার হতে পারবেন যে প্রপার নাউন কি। প্রপার নাউনে যে উদাহরণটি দেওয়া আছে দেখুন, রেডমার্ক যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো একটু লক্ষ্য করবেন। রাম ইজ এ ব্রিলিয়ান্ট বয়।
এখানে রাম শব্দটি দেখুন রেড মার্ক করা আছে। তাহলে এই রাম শব্দটি একটি নামকে বোঝাচ্ছে এবং এই রাম শব্দটি একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, অর্থাৎ সুনির্দিষ্টভাবে একটি ব্যক্তির নামকে বোঝাচ্ছে। তাহলে এই যে সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নামকে যদি বলা হয় তাহলে আমরা তাকে বলবো কি প্রপার নাউন। পরের উদাহরণটি দেখুন, দেখুন এখানে দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে দেখুন দ্য কাউ এইটুকু রেড মার্ক করা আছে। তো দ্য কাউ অর্থাৎ গরু জাতিকে বোঝাচ্ছে। তো যে নাউন বা যে নামপদ কোনো জাতিকে বোঝায় তাকে আমরা বলি কি কমন নাউন। পরের উদাহরণটি দেখুন, এখানে দেখুন রমেন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে ক্লাস শব্দটি দেখুন রেড মার্ক করা আছে। তো এই ক্লাস শব্দটিও কিন্তু একটি নাম বোঝাচ্ছে এবং এই নামটি কী রকম সমষ্টিগত একটি নাম, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে অনেক ছাত্রছাত্রী থাকে, সেই ছাত্রছাত্রীগুলোর সম্মিলিত যে জায়গাটা সেই জায়গাটিকে আমরা বলে থাকি ক্লাস। তো সেই জন্য এটিকে আমরা বলছি কি কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিগত কোনো নাম বোঝালে আমরা তাকে বলবো কালেকটিভ নাউন। পরের এক্সাম্পল দেখুন, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। এখানে গোল্ড শব্দটি দেখুন রেড মার্ক করা আছে, অর্থাৎ গোল্ড হচ্ছে একটা পদার্থ বা বস্তু, অর্থাৎ যে নামবাচক পদ কোনো বস্তুর নাম বোঝায় তাকে আমরা বলে থাকি কি মেটেরিয়াল নাউন, বা কোনো বস্তু কি পদার্থ দ্বারা তৈরি সেটা যখন কোনো শব্দ বলে দেয় বা প্রকাশ করে তখন আমরা সেই শব্দটিকে বলে থাকি কি মেটেরিয়াল নাউন। এর পরের উদাহরণটি দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা এই অ্যাবস্ট্রাক্ট কথাটির সঙ্গে খুবই পরিচিত, কারণ অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বিমূর্ত। আপনারা সাইকোলজিতে বিমূর্ত শব্দটি একাধিকবার পেয়েছেন। বিমূর্ত মানে যেগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। তো এখানে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ সেই বিমূর্ত একটা নামপদ যেটা আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। এখানে এক্সাম্পলটা দেখুন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যেটা বলা হচ্ছে, অনেস্টি দেখুন রেড মার্ক করা আছে। তো অনেস্টি কথার অর্থ হচ্ছে সততা। তো এই সততা অ্যাকচুয়ালি আমরা ওই অর্থে দেখতে পাই না, চোখে দেখতে পাই না, আমরা ফিল করতে পারি। তাহলে এটি একটি গুণকে নির্দেশ করছে, অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়াকে এখানে তুলে ধরা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই অনেস্টি শব্দটিকে আমরা বলবো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এবারে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো প্রোনাউন। কাকে বলে প্রোনাউন? প্রোনাউন শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্রোনাউন কি। তো প্রোনাউন শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটো অংশ পাই, প্রো নাউন। প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে, আর নাউন কথার অর্থ তো আপনারা জানেন বিশেষ্য বা নামপদ। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় প্রোনাউন। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা কি বলতে পারি? এ ওয়ার্ড দ্যাট ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ নোন অ্যাজ প্রোনাউন। অর্থাৎ নাউন এর পরিবর্তে যে শব্দটি আমরা ব্যবহার করে থাকি তাকেই বলা হয় কি প্রোনাউন। এবার এই প্রোনাউনের প্রয়োজনীয়তা যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে যে বারবার আমরা একই নাউন ব্যবহার করলে আমরা যে সেন্টেন্সগুলো বলে থাকি সেই সেন্টেন্সগুলো শুনতে একটু খারাপ লাগে। তো সেই খারাপ লাগাটা যাতে না থাকে তার জন্য নাউনের পরিবর্তে কিছু শব্দ ব্যবহার করা হয় এবং যেগুলোকে বলা হয় প্রোনাউন। যেমন উদাহরণটি দেখুন, অমল ইজ এ বয়। এখানে অমল কথাটি রেড মার্ক করা আছে। এটা আপনারা স্বভাবতই বুঝতে পারছেন যে অমল কথাটি একটি ব্যক্তির নামকে বোঝাচ্ছে, একটি বিশেষ ব্যক্তির নামকে বোঝাচ্ছে, অতএব এটি প্রপার নাউন। এবার যদি আমি বলি অমল ইজ এ গুড বয়, অমল গোজ টু স্কুল এভরিডে, অমল প্লেজ ফুটবল উইথ মি, অমল সুইমস ইন দ্য রিভার, তাহলে শুনতে খারাপ লাগে। তো সেই জন্য আমরা এই রিপিটেটিভ নাউনের ব্যবহারটা না করে আমরা
শ্রুতি মাধুর্য নিয়ে আসার জন্য প্রোনাউন ব্যবহার করি। দেখুন 2 নম্বরে উদাহরণে বলা আছে হি ইজ গোয়িং টু স্কুল। হি শব্দটি রেড মার্ক, অর্থাৎ এখানে হি শব্দটি হচ্ছে কি প্রোনাউন এবং হি শব্দটি অমল এই শব্দটিকে রিপ্লেস করছে। তাহলে এই প্রোনাউন হচ্ছে সেই সমস্ত শব্দগুলো যেগুলো নাউনের পরিবর্তে বসানো হয় বাক্যের শ্রুতি মাধুর্য নিয়ে আসার জন্যে। এবারে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের যদি বাংলা করা যায় তাহলে আমরা সেক্ষেত্রে যে কথাটি মনে রাখবো সেটি হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের বিশেষণ। কেন আমি এই নামটির কথা বললাম সেটা আমি যখন আলোচনা করব তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি পার্টিকুলার বিশেষ্য এবং সর্বনামের বিশেষণ কথাটা ব্যবহার করছি কেন। এমনি সাধারণভাবে গ্রামার বইয়ে আপনারা অ্যাডজেক্টিভ তার বাংলা পাবেন, দেখবেন বিশেষণ, কিন্তু অ্যাডজেক্টিভের যে ডেফিনেশন এবং তার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী যে অ্যাডজেক্টিভ কথাটির যে বাংলা সেই বাংলাটা আপনারা মনে রাখবেন বিশেষ্য এবং সর্বনামের বিশেষণ। তো অ্যাডজেক্টিভ কাকে বলে এই জায়গাটাকে ক্লিয়ার হওয়া দরকার। অ্যাডজেক্টিভ এই শব্দটির প্রথম পোরশন যেটা অ্যাড, অ্যাড কথার অর্থ হচ্ছে কি যোগ করা। যে সমস্ত শব্দগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু যোগ করে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় তাদেরকেই আমরা বলি কি অ্যাডজেক্টিভ। বোঝার সুবিধার্থে আপনি মনে রাখতে পারেন যে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট অ্যাড সামথিং অর গিভ আস সাম ইনফরমেশন অ্যাবাউট নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে শব্দগুলো আমাদেরকে কোনো তথ্য দেয় সেই শব্দগুলোকেই আমরা বলে থাকি কি অ্যাডজেক্টিভ। এবারে দেখুন ডেফিনেশনে কি বলা আছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ ফর কোয়ালিফাইং অর অ্যাডিং সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন অর প্রোনাউন। এখানে আপনারা মনে রাখবেন অ্যাডজেক্টিভ কিন্তু কোয়ালিফাই করে অনলি নাউন এবং প্রোনাউনকে। এটা নিয়ে আপনাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আপনাদের অনেকেরই সমস্যার সৃষ্টি হয় যে কোনটি অ্যাডজেক্টিভ কোনটি অ্যাডভার্ব। আমি অ্যাডভার্ব নিয়ে যখন আলোচনা করব তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। শুধু এইটুকু মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ ইজ দ্য কোয়ালিফায়ার অফ নাউন অ্যান্ড প্রোনাউন অনলি। অ্যাডজেক্টিভ যারা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে মানে কি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলোকে নির্দেশ করে। যেমন অমল ইজ এ গুড বয়, রাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এক্সাম্পল দুটো দেখুন, অমল ইজ এ গুড বয়, গুড শব্দটি রেড মার্ক করা আছে এবং 2 নম্বর সেন্টেন্সে রাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট শব্দটি রেড মার্ক করা আছে। এখানে দেখুন গুড শব্দটি অমল সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে যে অমল কেমন কেমন ছেলে, তাহলে অমল কেমন ছেলে ভালো ছেলে। সো এই যে গুড শব্দটি, এই গুড শব্দটি অমল শব্দটিকে কোয়ালিফাই করছে বা অমল শব্দটির সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে বা অমল শব্দটি সম্পর্কে কিছু অ্যাড করছে, তাই এই গুড শব্দটি হলো কি অ্যাডজেক্টিভ। আবার পরের যে উদাহরণটি আছে রাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রামের সম্পর্কে তথ্য দিচ্ছে যে রাম ইন্টেলিজেন্ট, তাহলে এই ইন্টেলিজেন্ট শব্দটিকেও আমরা বলবো কি অ্যাডজেক্টিভ। তো এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ভার্ব। দেখুন ভার্ব বলতে আপনাদের সাধারণভাবে যে আইডিয়াটা আছে বা সাধারণভাবে আপনারা যে কথাটি বলে থাকেন ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এটি খুব বেসিক একটা আইডিয়া এবং এটি অনেকের মধ্যে আছে ভার্ব মানে ক্রিয়া। কিন্তু আপনি যখন ইংরেজির গভীরে যাবেন, ইংরেজি গ্রামারের গভীরে যাবেন, তখন আপনি যদি শুধু এই কনসেপ্টটুকু নিয়ে থাকেন যে ভার্ব মানে শুধুমাত্র ক্রিয়া বা কোনো কিছু করা বোঝায়, তাহলে কিন্তু ভুল হবে। অ্যাকচুয়ালি ভার্ব জিনিসটা শুধুমাত্র করাকে বোঝায় না। তাহলে ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ভার্ব? এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিইং, হ্যাভিং or doing
or an action or a state in any form। অর্থাৎ কোনো একটি ভার্ব করা, হওয়া, থাকা এবং কোনো অবস্থা, কোনো সিচুয়েশনকে নির্দেশ করতে পারে। তাহলে ভার্ব মানে যে শুধুমাত্র ক্রিয়া, এই ধারণাটি কিন্তু ঠিক নয়। এবার এক্সাম্পলগুলোতে চলুন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা করা বোঝাচ্ছে, কোনটা হওয়া বোঝাচ্ছে, কোনটা থাকা বোঝাচ্ছে। যেমন প্রথম যে উদাহরণটা আমি দিয়েছি দেখুন, বিইং ভার্ব। বিইং ভার্ব কথার অর্থ হচ্ছে হওয়া। দেখুন দ্য ম্যান ইজ পোর, এই সেন্টেন্সটির দেখুন ভার্ব হচ্ছে কি ইজ। তাহলে এই যে ইজ শব্দটি বোঝাচ্ছে কি লোকটি হয় গরিব। লোকটি কেমন তার অবস্থাকে বোঝাচ্ছে। দ্য ম্যান ইজ পোর অর্থাৎ লোকটি হয় গরিব, তাহলে হওয়া বোঝাচ্ছে। সো এইখানে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে ইজ, এটি কি বিইং ভার্ব। নেক্সট যে উদাহরণটি আছে দেখুন হ্যাভিং ভার্ব। এক্সাম্পল কি দেওয়া আছে, আই হ্যাভ এ বাইক। আমার একটি বাইক আছে। আমার কি আছে, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ মোবাইল, জাস্ট লাইক দ্যাট। তাহলে এই থাকা বোঝালেও আমরা সেটাকে বলবো কি ভার্ব, এবং সেটা কি ধরনের ভার্ব, হ্যাভিং ভার্ব। নেক্সট দেখুন ডুইং ভার্ব। ডুইং ভার্ব এটি অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বোঝায়। দেখুন এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, বয়েজ আর প্লেয়িং ফুটবল। দেখুন প্লেয়িং শব্দটি রেড মার্ক, তা প্লে শব্দটি অ্যাকচুয়ালি ভার্ব এবং এটা একটা ফিজিক্যাল অ্যাকশনকে বোঝাচ্ছে। তাহলে এখানে এই যে প্লেয়িং শব্দটি বা প্লে থেকে আসছে প্লেয়িং, এই প্লে শব্দটি হচ্ছে কি ডুইং ভার্ব অর্থাৎ ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলো কোনো ফিজিক্যাল অ্যাকশন ইন্ডিকেট করে সেইগুলোকে আমরা বলি কি ডুইং ভার্ব। এবং সব থেকে শেষে যেটা বলা আছে অ্যান অ্যাকশন অর স্টেট ইন এনি ফর্ম। এটির এক্সাম্পল কি বলা আছে, দ্য মুন লুকস ভেরি ব্রাইট টু নাইট। তাহলে মুনটার অবস্থাটা কীরকম, লুকস মানে দেখাচ্ছে, চাঁদটিকে দেখাচ্ছে কি ভেরি ব্রাইট টু নাইট, আজকে খুব উজ্জ্বল দেখাচ্ছে। তাহলে আজকের এই যে উজ্জ্বল দেখানো এটা একটা স্টেট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চাঁদের অবস্থাটাকে বোঝানো হচ্ছে। তাহলে নিশ্চয় ক্লিয়ার হয়েছে যে ভার্ব মানে শুধুমাত্র কোনো কিছু করা নয়। ভার্ব 4 প্রকারের হতে পারে, বিইং ভার্ব, হ্যাভিং ভার্ব, ডুইং ভার্ব এবং যেটা বলা হচ্ছে অ্যান অ্যাকশন অর স্টেট ইন এনি ফর্ম। বিইং ভার্ব হলে সেটা হওয়া বোঝাবে, হ্যাভিং ভার্ব হলে সেটা থাকা বোঝাবে, ডুইং ভার্ব হয় তাহলে সেটা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিকে বোঝাবে, এবং যদি অ্যাকশন অর স্টেট হয় তাহলে সেটা কোনো অবস্থাকে বোঝাবে। ভার্ব নিয়ে অনেক ডিটেলস, অনেক কিছু আলোচনা করার আছে, সেগুলো আমি বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করব যখন আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে ইন্ডিভিজুয়াল ডিসকাশন যখন করব, তখন আপনারা আরও ব্যাপারটি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব শব্দটি বাংলা অর্থ যদি আমরা খুঁজি ইংরেজি গ্রামার বইয়ে, তাহলে দেখবেন ক্রিয়া বিশেষণ এরকম বলা আছে। তো সেই থেকে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে থাকে যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো ক্রিয়াকে বিশেষিত করে। কিন্তু এই ধারণাটিও পুরোপুরি ভুল। কেন? অ্যাডভার্ব শুধুমাত্র কোনো ক্রিয়াকে বিশেষিত করে, এটা ভুল। তাহলে কি? What is the definition of an adverb? An adverb is a word that qualifies any other parts of speech except noun and pronoun. অর্থটি কি দাঁড়ালো? যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি যে কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করতে পারে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে। অ্যাডজেক্টিভ হচ্ছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে। টোটাল 8টি পার্টস অফ স্পিচের মধ্যে বাকি যে 6টি পার্টস অফ স্পিচ আছে, এই 6টি পার্টস অফ স্পিচকে যে শব্দ কোয়ালিফাই করে সেই হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ইজ দ্য কোয়ালিফায়ার অফ এনি আদার পার্টস অফ স্পিচ এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে 8টি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য কে আছে? অ্যাডজেক্টিভ। এবং বাকি যে 6টি পার্টস অফ স্পিচ পড়ে থাকলো, এই 6টি পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করার জন্য
যে শব্দ আছে তাকেই আমরা বলবো কি অ্যাডভার্ব। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট যে অ্যাডজেক্টিভ ইজ দ্য কোয়ালিফায়ার অফ অনলি নাউন অ্যান্ড প্রোনাউন, whereas adverb is the qualifier of any other parts of speech except noun and pronoun, and that is the basic difference between adjective and adverb. একটি অ্যাডভার্ব যে অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে, অর্থাৎ যে 6টি পার্টস অফ স্পিচের কথা আমি বললাম নাউন প্রোনাউন বাদ দিয়ে, তাদেরকে যে কোয়ালিফাই করতে পারে তার কতগুলো উদাহরণ আমি দিচ্ছি, সেগুলো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা অ্যাডভার্ব কিভাবে অন্য পার্টস অফ স্পিচগুলোকে কোয়ালিফাই করতে পারে। প্রথম উদাহরণে দেখুন বলা আছে সুমনা গোজ স্লোলি। এখানে দুটো ওয়ার্ড আমি মার্ক করেছি, একটি হচ্ছে গোজ আর একটি হচ্ছে স্লোলি। তো এখানে এই যে গোজ শব্দটি আপনারা দেখছেন, এটি হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ ফিজিক্যাল অ্যাকশনকে বোঝাচ্ছে, এবং স্লোলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। কেন? গোজ শব্দটিকে কোয়ালিফাই করছে কে? স্লোলি শব্দটি। অর্থাৎ সুমনা যায়, কেমনভাবে যায়? স্লোলি যায়। অর্থাৎ তার যাওয়ার যে ধরন, সেই ধরনটা বুঝিয়ে দিচ্ছে এই স্লোলি শব্দটি। এখানে একটি অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করছে। নেক্সট এক্সাম্পলটা দেখুন, সি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে দেখুন দুটো শব্দ মার্ক করা আছে, একটি হচ্ছে ভেরি আর একটি হচ্ছে বিউটিফুল। তো যদি আমরা ভেরি শব্দটিকে বাদ দিই, সি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে বিউটিফুল শব্দটি কাকে কোয়ালিফাই করছে? বিউটিফুল শব্দটি সেই মেয়েটিকে কোয়ালিফাই করছে, অর্থাৎ সেই মেয়েটি কীরকম? সুন্দরী। অর্থাৎ বিউটিফুল শব্দটি একটি প্রোনাউন, সি, এখানে সি ব্যবহার করা হয়েছে, প্রোনাউনকে কোয়ালিফাই করছে। অতএব এটি একটি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এবার এই বিউটিফুল শব্দটির আগে দেখুন লেখা আছে ভেরি বিউটিফুল। মেয়েটি কেমন সুন্দরী? খুবই সুন্দরী। অর্থাৎ এই যে ভেরি শব্দটি, এই ভেরি শব্দটি বিউটিফুল শব্দটিকে কোয়ালিফাই করছে, অর্থাৎ তার সৌন্দর্যটা কেমন সৌন্দর্য? খুবই বেশি, ভেরি বিউটিফুল। তাহলে এখানে যে ভেরি শব্দটি ব্যবহার করা হয়েছে, এই ভেরি শব্দটি হচ্ছে কি? অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটি বিউটিফুল এই অ্যাডজেক্টিভটিকে কোয়ালিফাই করছে। পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে, ঋতু ওয়াক্স ভেরি স্লোলি। এখানেও দেখুন দুটো শব্দের কথা বলা হয়েছে। কি কি? যে একটা হচ্ছে যে ভেরি আর একটা হচ্ছে স্লোলি, দুটো শব্দকে মার্ক করা হয়েছে। তো এখানে যদি ভেরি শব্দটি আমরা না নিই, যদি আমরা বলি ঋতু ওয়াক্স স্লোলি, তাহলে এখানে দেখুন যে এই যে স্লোলি, স্লোলি শব্দটি ওয়াক্স, ওয়াক্স অর্থাৎ হাঁটা, ফিজিক্যাল অ্যাকশন, অর্থাৎ এটি ভার্ব, সেই ভার্বটিকে কোয়ালিফাই করছে কে? স্লোলি শব্দটি। অর্থাৎ ঋতু কেমনভাবে হাঁটে? স্লোলি হাঁটে। অর্থাৎ এখানে স্লোলি শব্দটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্লোলি শব্দটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, কারণ স্লোলি শব্দটি ভার্বটিকে কোয়ালিফাই করছে। ভার্ব কোন ভার্বটিকে কোয়ালিফাই করছে? এখানে ওয়াক্স ভার্বটিকে স্লোলি শব্দটি কোয়ালিফাই করছে। তাহলে এখানে স্লোলি শব্দটি অ্যাডভার্ব, আবার এই স্লোলি শব্দটিকে দেখুন কোয়ালিফাই করছে কে? ভেরি শব্দটি। ঋতু হাঁটে খুব স্লোলি। কেমন স্লোলি? খুব স্লোলি। অর্থাৎ এই স্লোলি শব্দটিকে আবার কোয়ালিফাই করছে কে? ভেরি শব্দটি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি অ্যাডভার্ব আর একটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। পরের এক্সাম্পলটা দেখুন, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এখানে দেখুন দুটো শব্দ আমি মার্ক করেছি, একটি হচ্ছে এক্স্যাক্টলি, একটি ওভার। এখানে ওভার শব্দটির কথা যদি আমরা বলি, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, তাহলে এই যে ওভার শব্দটি আপনারা বুঝতে পারছেন যে এটি প্রিপজিশন। আমি প্রিপজিশন সম্পর্কে পরে আবার বলছি। তো এই ওভার শব্দটি হচ্ছে প্রিপজিশন। তো এই প্রিপজিশনটা কীরকম দেখুন, যে পাখি, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড,
তাহলে ওভার আওয়ার হেড, এই যে ওভার শব্দটি, এই ওভার শব্দটি হচ্ছে প্রিপজিশন, সেই ওভার শব্দটিকে আবার কোয়ালিফাই করছে কে? এক্স্যাক্টলি শব্দটি, একদম ওভার, মানে এক্স্যাক্টলি ওভার। ওভারটা কীরকম ওভার? এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। তাহলে এই এক্স্যাক্টলি শব্দটি ওভার এই প্রিপজিশনটিকে কোয়ালিফাই করছে। অতএব এখানে দেখা যাচ্ছে যে একটি অ্যাডভার্ব এখানে একটি প্রিপজিশনকে কোয়ালিফাই করছে। লাস্ট যে উদাহরণটি আছে দেখুন, আই ডিসলাইক হার সিম্পলি বিকজ সি ইজ ভেরি রুড। এখানে দুটি শব্দেরকে আমি মার্কিং করেছি। প্রথম শব্দ হচ্ছে সিম্পলি, দ্বিতীয় শব্দ হচ্ছে বিকজ। এখানে বিকজ শব্দটি হচ্ছে কি? কনজাংশন। কনজাংশন নিয়েও আমি পরে আলোচনা করছি। তো বিকজ শব্দটি হচ্ছে কনজাংশন। আমি তাকে অপছন্দ করি কারণ সে খুব রুড। এবারে এই যে বিকজ শব্দটি তাহলে একটি কনজাংশন। এবার বিকজ শব্দটির ঠিক আগে সিম্পলি কথাটি ব্যবহার করা হয়েছে। আমি তাকে সাধারণভাবে সিম্পলি অপছন্দ করি কারণ সে খুব রুড। তাহলে এই বিকজ শব্দটিকে কোয়ালিফাই করছে কে? সিম্পলি এই শব্দটি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সিম্পলি এই শব্দটি হচ্ছে কি? অ্যাডভার্ব। এবং এই সিম্পলি অ্যাডভার্বটি কাকে কোয়ালিফাই করছে? একটি কনজাংশনকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি অ্যাডভার্ব বিভিন্ন পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করতে পারে, এবং সেটা আমরা উদাহরণ দিয়েও বুঝলাম। এবং আরও একটি কথা এখানে বলার আছে যে অ্যান অ্যাডভার্ব মে ডিনোট টাইম, ম্যানার, নাম্বার, প্লেস, ডিগ্রি, রিজন, পারপাস, কন্ডিশন অ্যান্ড কন্ট্রাস্ট। অ্যাডভার্ব সম্পর্কে আরও একটি আমি কথা আপনাদেরকে বলবো। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে ly যোগ করে আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। নেক্সট যে পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কি? প্রিপজিশন। প্রিপজিশন শব্দটির বাংলা অর্থ হচ্ছে কি? সম্বন্ধ সূচক অব্যয়। তাহলে এই প্রিপজিশন কাকে বলা হয়? এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন to show the relationship of a noun and pronoun with the other words of the sentence. অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে যে শব্দ বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দগুলোর যে কী সম্পর্ক, সেই সম্পর্ককে যে বুঝিয়ে দেয় সেই হচ্ছে কি? প্রিপজিশন। প্রি মিন্স পূর্বে, পজিশন মিন্স অবস্থান। এক্সাম্পলগুলো দেখুন তাহলে একটু বুঝতে পারবেন। যেমন প্রথম এক্সাম্পলে বলা আছে দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে টেবিলের উপরে অবস্থান করছে, অন এই যে শব্দটি, এটি দেখুন রেডমার্ক করা আছে। নেক্সট যে এক্সাম্পল, সেই এক্সাম্পলে বলা আছে দ্য ওল্ড ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। এখানে পজিশনটাকে বোঝাচ্ছে, তার অবস্থানটা কোথায়, ওল্ড ম্যানের অবস্থানটা কোথায় সেটা বোঝাচ্ছে। ম্যান ওয়ান্টস টু লিভ লং। এখানে টু শব্দটি হচ্ছে প্রিপজিশন। আবার তারপরে দেখুন ডু নট গো আউট অ্যাট নাইট, সময়কে নির্দেশ করা হচ্ছে এখানে। তো এখানে অন, আন্ডার, টু, অ্যাট এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে কি? প্রিপজিশন। এরা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডগুলোর যে কী সম্পর্ক সেই সম্পর্কগুলোকে তুলে ধরে। নেক্সট যে পার্ট অফ স্পিচটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি? কনজাংশন বা সংযোজক অব্যয়। কাকে বলে কনজাংশন? কনজাংশনের যদি আমরা ডেফিনেশন বলি তাহলে বলবো এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ফর জয়নিং ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড অর ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স। অর্থাৎ কোনো একটি শব্দ, যে শব্দটি দুটি শব্দকে বা দুটি বাক্যকে যুক্ত করে তাকেই আমরা বলি কি? কনজাংশন। এবং অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই যে একটি ক্লজকে আর একটি ক্লজের সঙ্গেও যুক্ত করে, বা একটি ফ্রেজের সঙ্গে আর একটি ফ্রেজকেও কিন্তু এই কনজাংশন যুক্ত করতে পারে। যেমন এক্সাম্পলগুলো দেখুন, রেবা অ্যান্ড রাধিকা আর গুড গার্লস। এখানে দেখুন রেবা এবং রাধিকা দুটি নাম, দুটি শব্দ, নেমিং ওয়ার্ড। সেই নেমিং ওয়ার্ড দুটিকে যুক্ত করছে অ্যান্ড শব্দটি।
তাহলে এই অ্যান্ড শব্দটি হলো কি কনজাংশন। নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে, দীপু ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। তাহলে এখানে দেখুন, দীপু ইজ এ বয় এটি একটি সেন্টেন্স, মীরা ইজ এ গার্ল এটি একটি আলাদা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে যে যুক্ত করছে সেই বাট শব্দটি হলো এখানে কনজাংশন। অর্থাৎ দীপু ইজ এ বয় এই সেন্টেন্সটির সঙ্গে মীরা ইজ এ গার্ল এই সেন্টেন্সটিকে যুক্ত করছে কে? বাট শব্দটি। নেক্সট যে এক্সাম্পলটি দেওয়া আছে দেখুন, লার্ন ইয়োর লেসন অর লিভ দ্য ক্লাস। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে, যে এখানেও অর শব্দটি দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। তাহলে আমরা বলতে পারি যে কনজাংশন দুটো ওয়ার্ডকে, দুটো ফ্রেজকে, দুটি ক্লজকে বা দুটি সেন্টেন্সকে যুক্ত করতে পারে। এবারে আমরা শেষ যে আলোচনাটি করব সেই আলোচনাটি হচ্ছে কি ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা যদি বলা যায় তাহলে বলা যাবে যে আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন এই পার্টস অফ স্পিচের ডেফিনেশন যদি দেওয়া যায় তাহলে বলা যেতে পারে, অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সার্টেন ফিলিংস অফ মাইন্ড। অর্থাৎ মনের অনুভূতির হঠাৎ বহিঃপ্রকাশ ঘটে যে শব্দ দ্বারা, তাকেই বলা হচ্ছে কি ইন্টারজেকশন। অর্থাৎ মনের যে অনুভূতিগুলো আপনার ঘটছে, কোনো কিছু একটা দেখে হঠাৎ একটা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটছে, কি সুন্দর, দারুণ, বা হয়তো আপনি বলছেন যে ছি, এইরকম ধরনের। আমি এক্সাম্পলে আসবো। তাহলে মনের অনুভূতির হঠাৎ বহিঃপ্রকাশ যে শব্দগুলোর দ্বারা হয় সেগুলোকে আমরা বলে থাকি কি ইন্টারজেকশন। এক্সাম্পলগুলো একটু দেখুন। যেমন প্রথমে বলা আছে কি হুররা, টুডে ইজ আ হলিডে। তাহলে কি আনন্দ, আজকে ছুটির দিন। তাহলে এই যে ছুটির দিনের জন্য যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশটা হচ্ছে কোন শব্দ দিয়ে? হুররা শব্দটি দিয়ে। পরে দেখুন, ও হোয়াট এ প্লেজেন্ট ভিউ। একটা দৃশ্য দেখে খুব ভালো লেগেছে, ওহ কি সুন্দর দৃশ্য। তার মানে কি সেই দৃশ্যটা সম্পর্কে তার যে অনুভূতি, সেই অনুভূতির হঠাৎ বহিঃপ্রকাশ করছে ওহ শব্দটির দ্বারা। সো এখানে ওহ শব্দটি হচ্ছে কি ইন্টারজেকশন। আবার তারপরের যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখুন, ফি ইউ আর এ লায়ার। ছি, তুমি একজন মিথ্যাবাদী। অর্থাৎ এখানেও কিন্তু এই যে মিথ্যাবাদী, তুমি একজন মিথ্যাবাদী, এটা বলার জন্য তার মনের মধ্যে যে অনুভূতি, ছি, এই যে একটা ঘৃণ্য অনুভূতি সৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ফি ইউ আর এ লায়ার। ছি, তুমি একজন মিথ্যাবাদী। ইন্টারজেকশন কোন কোন জায়গাগুলোতে ব্যবহার করা যেতে পারে? যেমন জয়, আনন্দ, জয়সূচক ইন্টারজেকশনগুলো কোনগুলো? হুররা, হাও, এই সবগুলো। গ্রিফ অর্থাৎ দুঃখ, অ্যালাস, কোনো মানুষ হয়তো মারা গেছে, সেক্ষেত্রে হচ্ছে অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। সারপ্রাইজ অর্থাৎ বিস্মিত হয়ে যাচ্ছেন, ওহ, আহ, হোয়াট, হাউ, বিস্ময় প্রকাশ করছেন, সেক্ষেত্রে আপনি এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে পারেন। এনকারেজ করছেন, সেক্ষেত্রে আপনি যেমন ব্যবহার করতেন ব্রাভো, সাবাস দিচ্ছেন তাকে। তো এই হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ ইন্টারজেকশন এমন একটি শব্দ যা হঠাৎ হওয়া অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমি পার্ট অফ স্পিচ সম্পর্কে যে বেসিক কনসেপশান দেওয়ার প্রয়োজন ছিল আপনাদেরকে, সেই বেসিক কনসেপশানটুকু দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করছি।